জনস্রোতে জননেতার শেষ যাত্রা। কেউ কাঁদতে কাঁদতে কমরেডকে রেড স্যালিউট জানালেন। আমি বলতে পারবো না, এত তাড়াতাড়ি ভাবিনি চলে যাবে। আমরা চেয়েছিলাম উনি সুস্থ হয়ে আমাদের মাথার উপর ছাতা হয়ে থাকুক। বঙ্গে শিল্পের ভগীরথ হতে হতেও হতে পারেননি যিনি, স্বপ্নভঙ্গের দুঃখ অভিমান নিয়েই চলে যেতে হলো যাকে। একজন বাঙালি হিসাবে তাকে শেষ শ্রদ্ধা জানালেন কেউ। ক্লান্তি আমরা অনুভব করছি না, আমরা কষ্ট পাচ্ছি যে এই রাজ্যের যৌবনের স্বপ্নের দিশারি ছিলেন যিনি, তাকে আজকে তার স্বপ্নকে অসম্পূর্ণ রেখে চলে যেতে হলো। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার শপথ নিয়ে আমরা আজকে লাইনে দাঁড়িয়ে আছি। রাজনীতি যে নিছকই বাড়ি গাড়ি অর্থ বিজ্ঞাপন সর্বস্ব একটা বিষয় নয়। প্রায় 6 দশকের রাজনৈতিক জীবনের মধ্যে দিয়ে যিনি প্রমাণ করে গেলেন, সেই তাকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামল রাজপথে। দীর্ঘদিন ধরে দুকামরা ফ্ল্যাটে দৃষ্টিশক্তি হারিয়ে অসুস্থ অবস্থায় শুয়ে থাকা সত্ত্বেও তিনি যে বঙ্গ রাজনীতির হৃদয়েই ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো সেটা জানাতেই যেন আবেগে ভাসল শহর। শেষ যাত্রায় বুদ্ধবাবু রাজনীতির প্রতিপক্ষদের মেলালেন, রাজ্যের গণ্ডি ভাঙলেন। You are from Andhra Pradesh. Our favorite Buddhadev Bhattacharya. You come from sir? Kerala. You want to pay homage to Buddhadev Bhattacharya? Kerala na say to na Kerala na actually. কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ স্লোগান দিয়ে যিনি দলকে রেকর্ড 235টি আসনে জিতিয়েছিলেন, সেই তিনি শিল্পায়নের মরিয়া চেষ্টার পর ব্যর্থ হয়ে নিজে ভোটে হেরে গেছিলেন। আর তাই শিল্পের স্বপ্নভঙ্গের আঘাত যিনি মন থেকে মেনে নিতে পারেননি, সেই তার শেষ যাত্রায় বারবার উঠে এলো অধরা শিল্পায়নের প্রসঙ্গ। বাংলাকে শিল্পোন্নত রাজ্যে পরিণত করার বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নভঙ্গের প্রসঙ্গ। এক সময় খুব দলের মধ্যে একটু মনোমালিন্যও হয়েছিল, সেসব সত্ত্বেও উনি চেষ্টা করেছিলেন ভালো কিছু করার। উনি বলতেন ভারী শিল্প আসা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেটা চেষ্টা করেছিলেন কিন্তু করে যেতে পারেননি, সেটা দুর্ভাগ্য আমাদের সবারই। আর কি বলবো, এই মৃত্যু ওনার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এই 13 বছরে মানুষ বুঝতে পেরেছেন যে বাংলার মানুষ কি ভুল করেছেন ওনার সাথে, তারই ফল। এবং এইটা কিছু না, আর খানিকক্ষণ বাদে রাস্তা দেখা যাবে না। মানুষ এই 13 বছর মধ্যে বুঝতে পেরেছেন ওনার সাথে কি ভুল হয়েছে, কি অন্যায় হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য মানে দুধ সাদা ধুতি পাঞ্জাবি, আর বুদ্ধদেব ভট্টাচার্য মানেই সততা। নিজে মুখে বলা নয়, লোক মুখে বলা, হাজার হাজার লক্ষ লক্ষ। চাঁদের ময়লা থাকে কিন্তু ওনার কোনো ময়লা নেই, জীবনে না এবং পোশাকেও না এবং বাক্যত না, কোনোটার মধ্যে ওনার কোনো কিছু ছিল না। উনি সাদা, তার জন্য ওনাকে দেখে ফলো করে চলতে গেলে মানুষ ভালোভাবে চলতে পারবে। তার প্রতি একটা শ্রদ্ধা তো মানুষের আছে। এরকম একজন মানুষ যার ধুতি পাঞ্জাবিতে কোনো দাগ কেউ লাগাতে পারেননি কোনোদিন, সাদাই থেকে গেছে সেটা। এবং নন্দীগ্রাম নিয়ে যেটা সিবিআই ওনাকে ক্লিন চিট দিয়েছিলেন। দল থেকে বিরোধী সকলেই একটা বিষয়ে সহমত, বুদ্ধদেব ভট্টাচার্যের মতন মানুষকে নম্বর দেওয়ার মতন জায়গায় আমি এখনো পৌঁছাইনি। তবে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে, মানুষ হিসাবে উনি খুবই বড় মাপের এবং বড় মনের মানুষ ছিলেন। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, তার সততা, নিষ্ঠা, তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি। He was such a model communist and we need more communists, more activists like him. এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, দান দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের গোলা হলে। তরুণ প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন তিনি, চলতে চেয়েছিলেন বাষ্পের বেগে স্টিমারের মতো। সেই তিনি জনতার কোলাহলে আত্মাকে সঁপে দিয়ে সবাইকে কাঁদিয়ে পাড়ি দিলেন তারার দেশে। শুক্রবার সকাল থেকেই তপসিয়ার পিস ওয়ার্ল্ডের সামনে জড়ো হন অনেকে, কারো হাতে ফুল, কারো হাতে ছবি। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার আকুতি অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধদের।
আগেভাগেই পৌঁছে গিয়েছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতন, ছিলেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, রবীন দেবরা। সকাল 10:35 বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ পিস ওয়ার্ল্ড থেকে বের করে শববাহী গাড়িতে তোলা হয়। বেঙ্গালুরু থেকে আনা লাল জারবেরা ফুল আর রক্ত পতাকা দিয়ে সাজানো হয় শববাহী গাড়ি। সেখানেই বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানান অনেকে। সকাল 10:39 পিস ওয়ার্ল্ড ছেড়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা হয় কনভয়। শববাহী গাড়ির সামনের আসনে ছিলেন সুজন চক্রবর্তী। মুহুর্মুহু উঠতে থাকে লাল সেলাম আর অমর রগে ধ্বনি। পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট হয়ে শোক মিছিলের মুখ তখন বিধানসভার দিকে। এদিন সকাল 11:04 পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা ভবনে পৌঁছয় বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। ঠিক যে জায়গায় শেষ শ্রদ্ধা জানানো হয়েছিল জ্যোতি বসুকে, ঠিক সেখানেই তাঁর উত্তরসূরির দেহ শায়িত রাখা হয়। 2011 সালের জানুয়ারিতে শেষবার বিধানসভায় এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 13 বছর 6 মাসের মাথায় বিধানসভায় এলো তার নিথর দেহ। সকাল 11:37 বিধানসভা ছেড়ে আলিমুদ্দিনের উদ্দেশ্যে রওনা হয় শোক মিছিল। বেলা 12:05 সিপিএম এর সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে শেষবারের মতো পৌঁছন বুদ্ধদেব ভট্টাচার্য। মুজাফফর আহমেদ ভবনে বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানান প্রকাশ কারাত, বৃন্দা কারাত, ডি রাজারা। মুখ্যমন্ত্রী থেকে from 2000-2011 বুদ্ধদার মেইন কনসার্ন ছিল ওয়েস্ট বেঙ্গলের উন্নতি, ওয়েস্ট বেঙ্গলের যুব যুবতীর জন্য এমপ্লয়মেন্টের সুযোগ। অনেক আমাদের ডিসকাশন হয়েছে এই ব্যাপারে। আর বুদ্ধদা খুব স্ট্রং ছিল নিজের স্ট্যান্ডে। তারপরে সিঙ্গুরের ব্যাপারে নিরুপম, বুদ্ধদা এরা সব মিলে একটা জায়গায় পৌঁছে দিয়েছিল পুরো প্রজেক্টটা। কিন্তু তারপরে যা একটা কনস্পিরেসি করে যা নন্দীগ্রামের ব্যাপারটা ঘটে গেল, সেটাও সিঙ্গুরকে এফেক্ট করলো। আর বুদ্ধদার আদর্শ ছিল সোশ্যালিজম। বুদ্ধদা was a communist. You cannot take that away. His life was dedicated to Marxism and communism. স্মৃতিচারণায় ভাসলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উঠে এলো জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হতে হতেও না হতে পারার প্রসঙ্গ। আর সেই জায়গায় এইচডি দেবেগৌড়ার 7 রেসকোর্স রোডে ঢোকার গল্প। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নানা দিক থেকে চাপ ছিল। আমাদের সেন্ট্রাল কমিটি সেটা গ্রহণ করেনি। 2 বার মিটিং করলাম আমরা, হলো না। তারপরে আমরা ফিরে আসছি, তখন প্রধানমন্ত্রীর লোক খোঁজা হচ্ছে। তো বুদ্ধদা আমাদের পরে এসছেন, আমরা আগেই এয়ারপোর্টে চলে গেছি। বুদ্ধদা ঢুকে আমার নাম ধরে ডেকে বলছে, মানিক পাওয়া গেছে। বলি কি পাওয়া গেছে? বলে প্রধানমন্ত্রী হওয়ার লোক পাওয়া গেছে। কাকে পাওয়া গেল? কারণ আমরা সেই সময় পর্যন্ত জানতাম না। তখন এই কর্ণাটকের সেই সময় যিনি মানে দেবগৌড়া, তিনি মুখ্যমন্ত্রী, তার নাম তখন বললেন। তা আমি বুদ্ধদাকে বললাম, কে এই ভদ্রলোক? বলি তুমি যা বলছো প্রশ্ন, আমার তো একই প্রশ্ন ছিল। উনি হচ্ছেন এই কর্ণাটকের মুখ্যমন্ত্রী। 60 বছরের বেশি সময়কাল ধরে বুদ্ধ ভট্টাচার্যের সাথে সম্পর্ক, বন্ধুত্ব, ভালো সম্পর্ক। আমি ইচ্ছে করলে নাম ধরেই ডাকতে পারতাম, কেন ডাকতাম না জানি না, কারণ আমরা প্রায় সমবয়স্ক। এবং আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ঢুকি, বুদ্ধদা তখন ইউনিভার্সিটি ছেড়ে যাচ্ছে। ছাত্র আন্দোলনের থেকেই ওর সাথে পরিচয়। পরবর্তীকালে যুব করেছে, আমি ছাত্র করি একই অফিসে। ফলে দীর্ঘদিন একসাথে আলোচনা, কত রকমের, কত হাসি ঠাট্টা, রাগ অভিমান, কত রবীন্দ্রনাথ, কত মায়াকোভস্কি, কত সব কিছু নিয়ে একটা আলোচনা হতো আমাদের। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু থেকেও হাজির হয়েছিলেন পার্টি কর্মী সদস্যরা।
শুধুমাত্র যে এ রাজ্যের বাম কর্মী সমর্থক অনুগামী তারাই নন, ভিন রাজ্য থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ, বহু সিপিআইএম এর কর্মী সমর্থক নেতা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এসেছেন। কেউ এসেছেন কেরালা থেকে, কেউ তামিলনাড়ু থেকে, বা কেউ কর্ণাটক থেকে। ইউ আর ফ্রম Andhra Pradesh. Our favorite Buddhadev Bhattacharya. বুদ্ধদেব ভট্টাচার্যের আদর্শের টানেই কিন্তু সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন বহু মানুষ। ইউ আর ফ্রম স্যার? Andhra. I am coming from Andhra. We are pay homage to Comrade Buddhadev Bhattacharya, who service a lot, sacrificing everything. That's why we like it. প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে লাইন পড়ে যায় মৌলালি পর্যন্ত, যার ফলে বন্ধ করে দিতে হয় এজেসি বোস রোডের একটি দিক। দুপুর 3:25 আলিমুদ্দিন স্ট্রিট থেকে শেষবারের মতো বেরিয়ে গেল বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। গন্তব্য ডিওয়াইএফআই এর রাজ্য সদর দপ্তর দীনেশ মজুমদার ভবন। বিকেল 4:15 দীনেশ মজুমদার ভবনে পৌঁছয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। এরপর সন্ধ্যায় নীলরতন সরকার মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়া হয় বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। তার ট্রেডমার্ক ছিল সাদা ধুতি পাঞ্জাবি আর পায়ে কোলাপুরি চটি। গান, কবিতা, ছবি ছিল পছন্দের। আশ্রয় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাকা সুকান্ত ভট্টাচার্য। পড়ে রইল তাঁর কাজ, তাঁর স্মৃতি। বিদায় বেলাতেও তিনি দিয়ে গেলেন আলো। ফুরায় যাতা, ফুরায় সবুজ চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় ছুটে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। গণতন্ত্রে বিরোধীদের সম্মান দেওয়ার কথা বলতেন তিনি, মন থেকে বিশ্বাসও করতেন। নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন সবসময় বিরোধীদের গুরুত্ব দিয়ে এসেছেন। সিঙ্গুরে টাটার কারখানার বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জমি আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেই সময়েও জট কাটাতে তৎকালীন বিরোধী নেত্রী ও আজকের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পিছপা হননি তিনি। বার্লিন ওয়াল কেন কোলাপস করলো? শুধু এইটাই যে পূর্ব জার্মানির মানুষরা দেখছিলেন পশ্চিম জার্মানির মানুষরা অর্থনৈতিকভাবে উন্নত, বেটার অফ, তা তো না। পূর্ব জার্মানিতে যে গণতন্ত্রের অভাব, রাইট টু ডিসেন্ট আমি না বলতে পারবো না, সরকার যা বলবে আমাকে সবই হ্যাঁ বলতে হবে, বার্লিন ওয়াল কোলাপস করেছে মূলত সেই কারণে। এই সব অভিজ্ঞতা থেকে যদি বলেন, আমরা মনে করি বহুত্ববাদ রাজনীতিতেও দরকার, মাল্টি পার্টি সিস্টেম দরকার। কিন্তু কথায় বলে চ্যারিটি বিগিনস এট হোম। ধরুন বন্ধের ইস্যুতে, পুরনো এবং বারবার বহু চর্চিত ইস্যু, 14 তারিখের বন্ধের সব ইস্যু, মানে বন্ধ খুব প্রয়োজনীয় ছিল এবং বিরোধীদের দেখা 3টে বন্ধ, যা আপনার বিরুদ্ধে, আপনার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে, সেটা ব্যর্থ এবং সেটা ডাকা অনুচিত। এটা সাধারণ মানুষকে বোঝাবেন কি করে? মানে একই বন্ধ, আপনি তো বারবার বলেন যে একই সরকার একই নীতি, একই বন্ধ ভিন্ন দৃষ্টিভঙ্গি তো আপনার সরকারের মধ্যে হয়ে যাচ্ছে। সরকারের মধ্যে আমার হয়নি। আমি সেদিনকে যার দায়িত্ব পালন করেছি, যথাসম্ভব চেষ্টা করেছি খোলা রাখার, যথাসম্ভব চেষ্টা করেছি তথ্য প্রযুক্তিতে যেন কেউ আঁচড় দিতে না পারে। কিন্তু এটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি যে সত্যিকারের এই ধরনের বন্ধের কার্যকারিতা কি এবং সাধারণ মানুষের এর থেকে তার প্রতিক্রিয়াটা কি। আপনি তো একা কুম্ভ হয়ে সামলাচ্ছেন, কিন্তু পান্ডেদের বোঝাতে পারছেন। চেষ্টা করে চালিয়ে যেতে হবে। সাফল্যের কিছু আলো দেখতে পাচ্ছেন? চেষ্টা করে যেতে হবে। এই ব্যাপারে কনসেনসাস, একটা অ্যাওয়ারনেস পার্টির মধ্যেও আসছে যে এই বারবার এই একটা অস্ত্র ব্যবহার, সে অস্ত্র তো ভোঁতা হয়ে যাচ্ছে। কিন্তু বিরোধীদের কাছ থেকে তো আপনারা এই রাস্তা তো আপনারাই শিখিয়েছেন। হ্যাঁ, বিরোধীদের কিছু বলার নেই। আমার বলার এটা নেই, কারণ যখন আমাদের সংগঠনের পক্ষ থেকে ডাকা হচ্ছে, সেক্ষেত্রে আমি তাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা ভুল মেসেজ যাচ্ছে। সারা ভারত বন্ধ দেখা হচ্ছে, কিন্তু বন্ধ হচ্ছে পশ্চিমবাংলায়, এ কী হচ্ছে? আর বিরোধীদের ক্ষেত্রে আমার কিছুই বলার নেই, কারণ তারা কেন ডাকছেন তারা নিজেরাও জানেন না। সামনের বছর কি সিটুর কোটায় বন্ধটা আমরা দেখতে পাবো নাকি? দেখা যাক। আপনি আশাবাদী? আশাবাদী। বুদ্ধদেব ভট্টাচার্যের উল্টো দিকে একসময় বিরোধী দলের বিধায়ক হিসাবে যারা বিধানসভায় দিনের পর দিন কাটিয়েছেন, তাদের গলাতেই উঠে এসেছে মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর কথা।
বিরোধীদের সঙ্গে তার আচরণের কথা। খুব আবেগপ্রবণ মানুষ ছিলেন, একটু উন্নাসিক ছিলেন জ্ঞানবিদ্যার জন্য। তো আমি দেখেছি কখনো কখনো খারাপ কাজকে উনি প্রতিবাদ করতেন, ও দলেরও। লাস্ট ডিবেট ইন অ্যাসেম্বলি, তখন আমার সঙ্গে বুদ্ধদেব বাবুর একটা দারুণ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিতর্ক হয়েছিল। বিধানসভায় দেখা হলে বলতেন, চলুন কফি খাবেন চলুন। আমি বললাম, আপনার সঙ্গে এত তর্ক করছি, এখনই যদি কফি খেতে যাই লোক কী বলবে। হাসতেন। আমার একটা মন্তব্য ওর মনে আছে, ঐতিহাসিক মন্তব্য, মানসবাবু প্রণবদাকে আমরা কিন্তু নিয়েছি। এখন কীরকম নিয়েছেন? বলে আমরা যা বলি প্রণবদা শোনে, কাজ টাজ করে দেয়। 96 সালে আমার বাক্স ভেঙে হারিয়েছিল, কোর্টে জিতলাম, ক্যালকাটা হাইকোর্টে। আমার সঙ্গে একবার দেখা হয়েছিল, উনি বলেছিলেন, মানসবাবু আমি কিন্তু এই গেমে নেই। ঐতিহাসিক মন্তব্য। বাজেট নিয়ে আলোচনা হলে প্রশ্নগুলো রাখলে পরে তিনি তার সব উত্তরও দিতেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মতন মানুষকে নম্বর দেওয়ার মতন জায়গায় আমি এখনও পৌঁছাইনি। তবে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে, মানুষ হিসাবে উনি খুবই বড় মাপের এবং বড় মনের মানুষ ছিলেন। উনি চেষ্টা করতেন সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার, কথা শোনার, ডেকে কথাও বলতেন উনি। রাজনীতিবিদদের মধ্যে বহু ব্যক্তিত্ব আসে চলে যান, কিন্তু এমন কিছু কিছু ব্যক্তিত্ব থেকে যান, স্মরণীয় হয়ে থাকেন। সেই ব্যক্তিত্বরা তাদের কাজের জন্যই স্মরণীয় থাকেন। বুদ্ধদেববাবু তেমনি একজন ব্যক্তিত্ব যিনি তার কাজের জন্য স্মরণীয় হয়ে থাকেন। রাজনৈতিক বিরোধিতা কখনো তার কাছে ব্যক্তিগত বিরোধিতায় পৌঁছয়নি, তাই বিরোধীদের আক্রমণ করলেও আজীবন ভাষার ক্ষেত্রে তিনি ছিলেন সংযত। প্রণববাবুর কথা আপনি বলছিলেন, যখন আপনিও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢালাও সার্টিফিকেট দেন না, প্রণববাবু দেন, এবং রাজনৈতিক সৌজন্য এইখানে এক সপ্তাহ আগে এই চেয়ারে বসে প্রণববাবু বলেছেন যে মুখ্যমন্ত্রী এই ইলেকশনের নির্বাচনে তো একটা সরগরম পরিস্থিতি হয় এবং একটা পোলারাইজেশন হয়, যে মুখ্যমন্ত্রী অত্যন্ত সজ্জন মানুষ, রেগুলার কথা হয়, যোগাযোগ হয়। নির্বাচনের মুখে এটা বলা খুব সহজ নয়, খুব স্বাভাবিকও নয় ভারতীয় সংসদীয় গণতন্ত্রে। অনেকে বলেন যে আপনি চান জঙ্গিপুর থেকে প্রণববাবু জিতুন, আপনার পার্টির অনেকে চান না। আমি কি করে চাইবো আমার পার্টি জঙ্গিপুরে হেরে যাক? কিন্তু প্রণববাবু জাতীয় রাজনীতিতে থাকুন, বাংলার স্বার্থেই থাকুন, পশ্চিমবাংলার স্বার্থে এবং দেশের স্বার্থে। কংগ্রেসের মধ্যে চিন্তাশীল না নেতৃত্ব করতে পারেন তিনি। ব্যক্তিগত সৌজন্য নির্বাচনী লড়াইতে কখনো ক্ষুণ্ণ হয়? আমি প্রণববাবুকেও একই প্রশ্ন করেছিলাম, আপনার সঙ্গে প্রণববাবু। হ্যাঁ, মানে আপনি বারবারই বলেন যে দিল্লিতে সেটা বইমেলা হোক, অন্য সমস্যা হোক, আপনি প্রণববাবুর সঙ্গে কথা বলেন, আলোচনা করেন, কিন্তু আমি বলছি এই রাজনৈতিক লড়াইতে এখন একটা জোট হয়েছে রাজ্যে, ব্যক্তিগত সৌজন্যর সম্পর্কটা কখনো ক্ষুণ্ণ হতে পারে? কোনো সময় আজকে পর্যন্ত কোনো সমস্যা, ব্যবহারিক দিক থেকে কোনো অসুবিধা হয়নি এবং হবেও না। বলছি আপনি, উনি অন্য ধরনের লোক, উনি সত্যিকারের স্টেটসম্যান, উনি নিচু স্তরের রাজনীতিবিদ নন। তিনি একটা জায়গায় উঠেছেন, উঁচু মাপের রাজনীতিবিদ, তাদের সঙ্গে কিন্তু এগুলো হয় না, আমার সঙ্গে তো অবশ্যই হবে না। নিচুতলার রাজনীতির কথা এলো, রাজনীতির ভাষা, এটা আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে দিন দিন অবনতির দিকে যাচ্ছে? খারাপ লাগে। ধরুন, আমরা তো এক ধরনের আদর্শবাদ থেকে রাজনীতিতে এসেছিলাম এবং ভাষা, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কেও একটা ধরনের মূল্যবোধ নিয়ে চলি। অনেক সময় অনেক ভাষা দেখি, অনেক কথা দেখি খবরের কাগজে, অবশ্য পরে আবার অনেকে বলেন যে না ওটা বলিনি, এটা করিনি ইত্যাদি, কিন্তু মনে হয় সত্যি তাই যে আমাদের প্রথম যুগের রাজনীতিতে কংগ্রেস বলুন, সোশ্যালিস্ট বলুন, কমিউনিস্টরা বলুন, তারা অন্য জাতের মানুষ ছিলেন, অন্য ভাষায় কথা বলতেন। কিন্তু এখন আমাদের এই যাকে বলে না ক্রিমিনালাইজেশন, মানে অপরাধীদের রাজনীতির অপরাধীকরণ, এই তার ফলে অপরাধ জগতের ভাষাও রাজনীতিতে চলে আসছে। আপনার সম্পর্কে যখন বলা হয় নন্দীগ্রামের পরে যে রক্তচোষা ড্রাকুলা বা 70-এর সিদ্ধার্থ, 2000 সালের বুদ্ধ, তখন নিশ্চয়ই আপনার খারাপ লাগে? খারাপ লাগে, চুপ করে থাকতে হয়, কারণ তুমি অধম, তবে আমি উত্তম হইব না, হইব কেন? পাল্টাটা ধরুন, যখন আপনার দলের দেয়াল লিখন হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইনি, তখন খুব খারাপ। ডাইনি কথাটা কোনো রাজনীতি যিনি করেন তাকে বলা উচিত, কখনো বলা উচিত না।
এ তো তৃণমূল স্তরে গেল। যখন আপনার পার্টির রাজ্য সম্পাদক সাংবাদিকদের ছুঁচো বা মেঠো ইঁদুর বলেন, অথবা আপনাকে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে প্রকাশ্যে ক্যামেরার সামনে বলা হয় যে তিনি ঘাসে মুখ দিয়ে চলেন না, আপনি বিমানবাবুর সঙ্গে কখনো কথা বলেন না? কথা বলি, শুন, কিন্তু অনেকের মানসিক গঠন, কথার ভঙ্গি, ভাষা সবার সমান হয় না। বিমানদা ভালো কথাও বলতে পারে, কড়া কথাও বলতে পারে, কিন্তু সব মিলিয়ে আমি বলতে পারি তিনি খারাপ মানুষ নন, ভালো মানুষ। দলের মধ্যেও যখন কারুর কোনো সমালোচনা তার অসঙ্গত মনে হয়েছে, তিনি খোলাখুলি বলেছেন। বাম আমলে শিক্ষাক্ষেত্রে নিয়ন্ত্রণের অভিযোগ প্রসঙ্গেও খোলামেলাভাবে নিজের বক্তব্য রেখেছেন। নির্বাচন কমিশনের সঙ্গে দ্বন্দ্ব, সংঘাত, আজকে যার একটা চূড়ান্ত পরিণতি, নির্বাচন কমিশন আপনার এক ক্যাবিনেট মিনিস্টারের এগেনস্টে এফআইআর করেছেন, এটা আপনি কিভাবে দেখছেন? এই জন্যই প্রশ্নটা করছি, দেয়াল লিখন নিয়ে যখন সংঘাত হয়েছে আপনি নিজে বলেছেন যে আমি অস্বস্তিতে পড়ছি, যখন আপনার দেয়াল লিখন চতুর্দিকে আপনার নামে দেয়াল লিখন ছিল, নির্বাচন কমিশন আমি অস্বস্তি পড়েছি এই জন্য যে শুধু আমার দেয়াল দেখানোর ছবিটাই সমান হচ্ছিল বলে না, সে তো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই জন্য ওটা বলতে সুবিধা হয় আর কি। আমি আমার কথা বলতে পারি, আমরা নির্বাচন কমিশন একটি সাংবিধানিক বডি, তারা যা করছেন তারা করতে দিন, তাদের কাজ তারা করছেন, আমাদের কাজ আমাদের করতে হবে। কিন্তু এমনটা তো সবাই ভাবছেন না। কারা ভাবছেন না? আপনারই দলের একাংশ সরব হচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। না, হুমকি কে দিচ্ছেন আমি জানি না, সেটা সুভাষ চক্রবর্তীর ক্ষেত্রে একটা হয়তো ভুল করেছিল, কিন্তু সেটা আমরা ভুল স্বীকার করে থাকি ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছি। মানে আপনি বলছেন সুভাষবাবু ভুল করেছেন? এবং তিনিও মনে করছেন, তার চিঠিটা আমরা উত্তর দিয়েছি, ঠিক হয়নি বলে। এটা কি মনে হচ্ছে শিক্ষাক্ষেত্রে একটা রিফর্মস, সংস্কার যার অনেক দিন ধরে প্রয়োজন, এবং যে রাস্তা থেকে আপনারা সরে এসেছেন, হয়তো দেরিতে বুঝতে পেরেছেন কিন্তু ভুল বুঝতে পেরে সরে এসেছেন, সেখানে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন? চেষ্টা করে যাব। ধরুন, যদি ভুল বুঝতে পারি, যদি জায়গাগুলোকে চিহ্নিত করতে পারি, এটা একটু আগে হলো যে কোয়ালিটি অফ টিচিং না তুললে প্রাইমারি এডুকেশনে শুধু বিস্তার করে লাভ হবে না। যদি প্রথম ঘরটাই দুর্বল হয়ে থাকে, ওপরের ঘরগুলো তৈরি করা খুব অসুবিধে। দ্বিতীয়ত এটা বললেন, যেটা হায়ার এডুকেশনে সেন্টার অফ এক্সেলেন্স, উৎকর্ষ কেন্দ্র, এটা নজর রাখতেই হবে। আর ইউনিভার্সিটি অফ টেকনোলজি নতুন তৈরি হয়েছে, কিছু টিচিং ট্রাবল হচ্ছে, অনেকগুলো একসঙ্গে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে, সেখানে ভালো ফ্যাকাল্টি লোক নেই, বা আমাদের এটা প্রয়োজন। আমাদের রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স থেকে পাশ করা ছেলেমেয়েগুলির ঠিক যেটা প্রয়োজন তার বাইরে আমরা যাব না। এবং আমি এখন বলেছি, এখন নতুন করে বাড়াবেন না, যেগুলো হয়েছে সেগুলোকে কনসলিডেট করুন, এবং সেখানে কোয়ালিটি অফ টিচিং এবং উৎকর্ষ কেন্দ্র এটাকে করতে হবে। এছাড়া মনে করুন আমাদের নতুন ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস, ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস, এটা খুবই ভালো হচ্ছে। আমাদের এই আইন বিশ্ববিদ্যালয় সারা দেশের মধ্যে এখন প্রথম আছে, জানেন তো। এই ধরনের উৎকর্ষ কেন্দ্র তৈরি করতে হবে। যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেকনোলজি। দলীয় নিয়ন্ত্রণ, দলীয় নিয়ন্ত্রণ তো বললাম যে আমাদের তো ঠিক ওইভাবে নিয়ন্ত্রণ করি না, আমাদের একটা পলিসি মেকিং প্রসেস আছে। পার্টি অফিস থেকে ছড়ি ঘুরিয়ে ওখানে যাবে, ওখানে যাবে, এটা ঠিক সেইভাবে কিন্তু আপনারা যতটা মনে করেন ততটা ঠিক না। কিছুটা আছে, ধরে নিলাম আপনারা বলছেন যখন আছে, কিন্তু আমার নজরের মধ্যে আসলে আমি কখনো সেটা প্রশ্রয় দিই না এবং দেবও না। বললাম, কারণ আপোষ, আপনার গুণের সঙ্গে, গুণগত মানের সঙ্গে আপোষ করতে যাওয়া খুব অসুবিধা। বর্তমান সময়ে কেন্দ্রই হোক বা রাজ্য, শাসক দল ও বিরোধীদের সম্পর্ক যখন এক অদ্ভুত টানাপোড়েনের পর্যায়ে চলে এসেছে, তখন মৃত্যুর পরেও বাংলায় শাসক ও বিরোধীদের এক ফ্রেমে এনে দিয়ে গেলেন তিনি আর কেউ নন, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার নির্ধারিত সময় বেলা 11টা নাগাদই বিধানসভায় পৌঁছয় বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ। গেটের ভেতরে তার আগে থেকেই দাঁড়িয়েছিলেন তৃণমূলের এক ঝাঁক মন্ত্রী ও সাংসদরা। অরূপ রায়, শোভনদেব চট্টোপাধ্যায়। তার পাশেই দাঁড়িয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাশেই ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা। আর তার পাশেই দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ সেটা নামানো হবে এবং এখানে যেখানে রাখা সব্বাই গাড়ি থেকে নামিয়ে সেখানে রাখা হবে। অধ্যক্ষ রয়েছেন এবং আমাদের কাছে যে ছবিটা উঠে আসছে সেটা হচ্ছে মীরা ভট্টাচার্য, তার সন্তান, তারাও কিন্তু সব্বাই গাড়ির সঙ্গেই এসেছেন, তারাও বিধানসভায় ভেতরে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সুজন চক্রবর্তী থেকে শুরু করে বামপন্থী আন্দোলনের রবীন দেব, তারা কিন্তু এই সব্বাই গাড়ি থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ তারা নামিয়ে আনলেন এবং এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সরকারের একাধিক মন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন, ঠিক তার পাশেই উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোনো একটি কর্মসূচিতে এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী একই ক্যামেরার ফ্রেমে আসা সাম্প্রতিককালে সম্ভবত এরকম ঘটনা ঘটেনি। সকাল 11:05 নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ সুসজ্জিত সববাহী গাড়ি থেকে নামিয়ে আনেন তার রাজনৈতিক সতীর্থ সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, সুজন চক্রবর্তীরা। রাখা হয় অস্থায়ীভাবে তৈরি করা বেদিতে। সেখানে প্রথমেই মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহের সামনে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। একে একে রাজ্য মন্ত্রিসভার বাকিরা শ্রদ্ধা জানানোর পর বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি সোজা এগিয়ে যান প্রয়াত মুখ্যমন্ত্রীর মাথার সামনে ঠায় দাঁড়িয়ে থাকা তার স্ত্রী মীরা ভট্টাচার্যের দিকে, তাকে প্রণাম জানান। রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং সেখানে আমাকে তৎকালীন আমার দলের পক্ষ থেকে বলার সুযোগ দেওয়া হয়েছিল 20 মিনিট। তা আমার বক্তব্য উনি সেদিন হাউসে এসে শুনেছিলেন। কেন শুনেছিলেন আমি জানি না। আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেব বাবু আমাকে হাত বিছে ডেকেছিলেন, হাত দিয়ে, এবং অনারেবল স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম। তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান। তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম। কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি, ভবিষ্যতে বলবো, সংক্ষিপ্ত সময়ে বলবো না। তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল। সেই পার্থ চ্যাটার্জির কাছে নির্দেশ এসেছিল আমাকে যাতে আর বলতে না দেওয়া হয়। এবং 2007-এর 12ই মার্চ থেকে তৃণমূল কংগ্রেস অলিখিতভাবে 2009-এ আমি বিধানসভা থেকে পদত্যাগ না করা পর্যন্ত, আমি এমপি হয়ে গেলাম 1,73,000 ভোটে, তার আগে পর্যন্ত আমাকে আর কোনো সেশনে তৃণমূল কংগ্রেস বক্তার তালিকায় রাখতো না। রাজনৈতিক আদর্শ বিতর্ক তর্ক সেটা তো চলতেই থাকবে। তো আজকের দিনে মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য ওটাকে সম্পূর্ণ আলাদা করে দেখা উচিত। তিনি সংস্কৃতিবান মানুষ ছিলেন, সিনেমা দেখতেন, গান শুনতেন, ওই সম্বন্ধে খুব ওয়াকিবহাল ছিলেন। সেই জায়গা থেকেই আমার আজকে আলিবন্দি স্ট্রিটে আসা। বুদ্ধদেব ভট্টাচার্য ডেফিনেটলি একজন অত্যন্ত বড় ব্যক্তিত্ব। যে সাতজনের কথা বলা হয়, বাম আন্দোলনে যে 7 মহারথীর কথা বলা হয়, উনি তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য মানুষ। বুদ্ধদেব বাবু যদি একটা ভয়েস বাইটও দিতেন, ওনার যারা কর্মী তারা উজ্জীবিত হতেন। বঙ্গ রাজনীতিতে যখন তৃণমূল ও বিজেপির টানাপোড়েন চূড়ান্ত জায়গায় পৌঁছেছে, যেখানে একে অপরকে আক্রমণ করতে গিয়ে ভাষার শালীনতা অতিক্রম করার অভিযোগ উঠছে বারবার, সেখানে যেন এই যুযুধান দুপক্ষকে কাছাকাছি নিয়ে এলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কবি অমিয় চক্রবর্তী তার সঙ্গতি কবিতায় বলেছিলেন, সমাজ ধর্মে আছি বর্মেতে আটা, ঝোড়ো হাওয়া আর ওই পোড়া দরজাটা,
মেলাবেন তিনি, মেলাবেন। আর বাস্তবে বঙ্গ রাজনীতির শাসক বিরোধীকে মেলালেন তিনি, মেলালেন। এই ভাঙা পাঁজর দিয়ে বাংলা গড়ার কারিগর বুদ্ধবাচ্চাস্তমায় জানাই লাখো লাখো লাল সালাম। বেকার যুবকের চোখে স্বপ্ন দেখানোর কারিগর বুদ্ধবাচ্চাস্তমায় জানাই লাখো লাখো লাল সালাম। অসুখ বিসুখ করলেও হাসপাতালে তিনি মোটেও থাকতে চাইতেন না। শুক্রবার বিকেলে এক হাসপাতালেই শেষ হলো তার যাত্রা। আলিমুদ্দিন স্ট্রিটের যে মুজাফফর আহমেদ ভবনে একসময় রোজকার যাতায়াত ছিল, ডিওয়াইএফআই এর সদর দফতর যে দীনেশ মজুমদার ভবন ছিল বাড়ির মতোই প্রিয়, শেষ যাত্রায় সেই সব ঠিকানা শেষবারের মতো ছুঁয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মন্ত্রী থাকুন বা মুখ্যমন্ত্রী, একটা সময়ে আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে যাওয়াটা ছিল তার রুটিন। জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য যারাই কলকাতায় থাকতেন, প্রত্যেকেই সকালে বিকেলে একবার আলিমুদ্দিন ছুঁয়ে যেতেন। এই গোটা আলিমুদ্দিনে অসংখ্য স্মৃতি বুদ্ধদেব ভট্টাচার্যর। কখনো কোনো ঘরে বসে মিটিং করেছেন, কখনো কোনো ঘরে বসে দীর্ঘক্ষণ পড়াশোনা করেছেন, আর সবটাই এই মুহূর্তে স্মৃতিতে রয়ে গেছে আলিমুদ্দিনের যারা রয়েছেন তাদের সকলের। নিয়ম করে প্রতিদিন দুবার আলিমুদ্দিনে আসা, আর তা এতটাই ঘড়ি ধরেছিল যে সময়গুলো মুখস্থ হয়ে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের দীর্ঘদিনের সতীর্থ এবং এই অফিসেরই বাসিন্দা বিমান বসুর। শরীর ভালো যখন ছিল রোজ আসতো, ঠিক 9:30 ঢুকে যেত, 9:30 ঢুকে যেত। আর তারপর এখান থেকে ও বেরোতো এই 12:15, কারণ ও স্নান না করে বেরোতো, তারপর যে স্নান করে খেত। আর মিটিং থাকলে তো দেরি হতো, এটা ছিল নিয়মিত রুটিন। ফলে এর কোনো ব্যতিক্রম ছিল না। আবার বিকেলবেলা চলে আসতো, ঠিক 4টের সময় চলে আসতো। বিকেলবেলা 4টের সময় আসতো, 7:30 বেরিয়ে যেত, কখনো 8টায় বেরোতো। আর মিটিং থাকলে তো অন্যরকম হতো। মুখ্যমন্ত্রী থাকার সময়ে ব্যস্ততা কয়েক গুণ বেড়ে গিয়েছিল, কিন্তু আলিমুদ্দিন স্ট্রিটে রোজ আসাটা বন্ধ হয়নি, শুধু সময়টা একটু বদলে গেছিল। আলিমুদ্দিন স্ট্রিটের অফিসের আনাচে কানাচে এখনো তার কত স্মৃতি। প্রত্যেক দিন 7টা, 7:30, 8:45 নাগাদ আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেরোনোর সময় এখানে বিমান বোস থাকতেন। বিমান বোসের সঙ্গে একবার কথা বলে তিনি এখান থেকে বেরোতেন। মুখ্যমন্ত্রী থাকার সময়তে একটু আগে বেরোতো, বেরিয়ে রাইটার্স বিল্ডিং যেত। রাইটার্স বিল্ডিং থেকে 1টার সময় বাড়িতে যেত খাওয়া দাওয়া করার জন্য। চান করে খাওয়া দাওয়া করে তারপর আবার 4টের সময় রাইটার্স বিল্ডিংয়ে যেত। তখন রাইটার্স বিল্ডিং থেকে এখানে ফিরত। পার্টি অফিসটা ছিল মন্দিরের মতো, এখানে ছুঁয়েই বাড়ি যেত। 6-এর দশকে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্ত যে তরুণ তুর্কিদের দল চালানোর জন্য বেছে নিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অনিল বিশ্বাস, দীনেশ মজুমদার, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তীরা। এর মধ্যে এখন রয়েছেন শুধু বিমান বসু। দীর্ঘ কয়েক দশক ধরে বাড়িঘর ছেড়ে আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে থাকেন বিমান বসু। দলের এই সতীর্থরাই তার কাছে ছিলেন পরিবার। একটা সময়ে তাকে দফতরে রেখে সবাই বাড়ি ফিরে যেত, আর আজ শেষ বন্ধুটিকে চিরবিদায় জানিয়ে সেই কথাই মনে পড়ছে 80 পেরোনো বৃদ্ধ বিমানের। আমি তো এখানেই থাকতাম, যারা উঠে চলে যেত, বাড়ি যাবে, দূরে বাড়ি আছে, তারা চলে যেত। তো আমার তো কোনো বাড়ি নেই, আমি মানে বাড়িহীন, বাড়ি হারা। আমার তো আশ্রয় এখানেতে, ফলে আমি এখানেই থাকতাম, সেই জন্য আমি লাস্ট থাকতাম। আলিমুদ্দিন স্ট্রিট থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে যাওয়া হয় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। ডিওয়াইএফআই এর রাজ্য শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সভাপতি ছিলেন তার বন্ধু দীনেশ মজুমদার। তার নামেই ওই ভবনটি নামাঙ্কিত। এই ভবনেও বুদ্ধদেব ভট্টাচার্যের আসা যাওয়া ছিল নিয়মিত। 4তলার এই ঘর, যে ঘর এখন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির
জন্য বরাদ্দ করা হয়েছে, কলকাতা জেলা কমিটির জন্য। এবং সেই বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি 1987-তে তৈরি হলেও তার আগে ডিওয়াইএফআই নেতা বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এই ঘরেই তার বেশিরভাগ সময় কাটাতেন এবং এই চেয়ারে বসতেন বুদ্ধদেব ভট্টাচার্য। 4 তলার এই ঘর এবং সেখানেই তার সময় কাটতো বেশি। বুদ্ধদেব ভট্টাচার্য মানেই রাজনীতির এক লম্বা ইতিহাস। তার প্রতিটি ধাপে সাফল্য আছে, ব্যর্থতা আছে, বিতর্ক আছে, ক্ষোভ আছে, অভিমান আছে, আর আছে প্রতিটি বিষয়ে প্রতিটি ইস্যুতে সোজা সাপটা কথা বলার ক্ষমতা। রাম মন্দির করবেন ওদের এজেন্ডা, দেশে 100টা রাম মন্দির করুন, কিন্তু বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির হয়, তাহলে দেশের সংবিধান থাকে না। সেই জিনিস ওরা করতে চাইছেন। আমাদের রাজ্যে যারা এই মন্দির ভাঙবো মসজিদ ভাঙবো বলবে, তারা ওই ভাষাটাই আমার বোঝে, তাদের মাথা ভেঙে দেবো। আচ্ছা, এটা আমি মনে করি না যে সেটা একটা অশালীনকোষী কথা হয়েছে। আমি ডেফিনেটলি যারা সাম্প্রদায়িক ঘটনা বা মৌলবাদী ঘটনা বা যারা বাবরি মসজিদকে সমর্থন করে, আমি তাদের ভাষায় কথা বলেছি, যারা ওই ভাষাটাই বোঝে। বিরোধীরা তাকে ক্ষুরধার আক্রমণ করেছেন, তিনিও পাল্টা জবাব দিয়েছেন, আবেগ দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কখনো ভুল হয়েছে, কখনো ঠিক, কিন্তু তার মনের ভাবনা ও মুখের কথার মধ্যে কখনো ফারাক দেখা যায়নি। আজকের দিনে পার্ক স্ট্রিটে আপনি জানেন একজন তরুণীর সঙ্গে কি হয়েছিল, তার 1 বছর এখনো পর্যন্ত পুলিশের যে ভূমিকা আদালতে সমালোচিত হয়েছে, যিনি অভিযোগকারিনী তিনি। সেটাই তো আমি বলছিলাম আপনাকে, এই ঘটনা তো কাগজে রয়েছে, কাগজ টেলিভিশন দেখেই যাচ্ছি নিয়মিত। উপরন্তু বলা হলো যে ঘটনাটাই সাজানো ঘটনা এবং একটি চ্যানেলে কথাবার্তা বলা হলো না, সে তো শুরুটা হলো ওই দিয়ে। তারপরেও তাদের নেতারা কি ভাষায় কথা বলছে ওই মহিলার সম্পর্কে, কি খারাপ লাগে ভাবলে। এখন কথা হচ্ছে মনে করুন যে আমি যেটা পয়েন্ট আপনাকে বলছিলাম, সরকারের মনোভাবটা পার্ক স্ট্রিটে আপনাদের সময় কোনো অপরাধ হয়নি আমার যদি বলেন, আমি বলতে পারবো না হয়েছে। সরকারের মনোভাবটা কি হওয়ার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট কী করা উচিত, গভর্নমেন্টের প্রতিক্রিয়া কি, গভর্নমেন্টের প্রতিক্রিয়া পুলিশের মধ্যে ছড়িয়ে গেল, তাই হচ্ছে। গভর্নমেন্ট তার দায়িত্ব পালন করতে পারছে না। অনেকে বলেন যে পুলিশের ভূমিকা এইরকমই থাকে, যে সরকারই আসুক পুলিশের একটি অংশের ভূমিকা হয়। আমার অভিজ্ঞতা অন্য চেষ্টা করে, একটা অংশের যারা খুব দুর্বল অফিসার, কাজকর্ম ভালো বোঝে না বা পারে না করতে, পারফর্ম করতে পারে না, তারা চেষ্টা করে এসে আমাদের কাছাকাছি এটা একটা হিসাব করা। এ আমিও দেখেছি, আমার সময় হয়েছে, আমি তাদের একদম সরিয়ে রেখেছিলাম। আমি কাজ দেখে তার জায়গা দিয়েছি। আপনার পুলিশ মজিদ মাস্টারকে খুঁজে পেত না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আরাবুল ইসলামকে খুঁজে পায় না, একই তো। আমার কাছে এসছে মজিদ মাস্টারকে অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করো না, আমি কোনোদিন বলি পার্টি অফিসে মজিদ মাস্টার আপনার, আমি তো অ্যারেস্ট করতে বলেছি তাকে। অতীতে যখন কেস হয়েছিল তখনও হয়েছিল। আমরা ওই রাজনীতি অন্তত রাইটার্স থেকে হয়নি, কিছু এলাকায় হয়েছে আমি শুনেছি পরে, বা তখনও জানতাম, যেটা আপনাকে বললাম, কিছু অফিসার তাদের নিজেদের স্বার্থে পার্টির আনুগত্য চায়, পার্টির কাছে তাদের আনুগত্য আছে, এরকম একটা দেখায়। এটা একদম সরকারের এড়িয়ে চলা উচিত। বুদ্ধবাবু আদ্যন্ত রাজনীতিবিদ ছিলেন, সৎ আদর্শবাদ রাজনীতিবিদ। তবে রাজনীতির বাইরে বই পড়তেন, লিখতেন। বিদ্বজ্জনেরা এইবার সরাসরি বললেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বিদ্বজ্জনেদের একটা অংশ, কি বলবেন? কি বলবো, দিতে বলেছেন, দেখা যাক কি কথা, রাজনীতির কথা বললেন। সিপিএম যা অন্যায় অত্যাচার করেছে তাদের ভোট দেবেন না, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন বলেছেন। তার কত মূল্য আছে সেটা আপনিও দেখবেন, আমিও দেখব। ইম্প্যাক্ট কোনো হবে দেখবেন আপনি। আপনারা পাল্টা, যেরকম এর আগে একটা মিছিলের পাল্টা আরেকটা মিছিল হয়েছিল, আপনাদের সমর্থক আপনাদের কাছাকাছি আছেন এবং নীতিগতভাবে আপনাদের সমর্থন করেন, এরম কিছু বিদ্বজ্জনেদের, কৃতি মানুষদের কি এটার পাল্টা করতে নামাবে না? যারা এটা করছেন তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে দাঁড় করানোর কোনো মানে নেই, কারণ যারা তাদের সম্মান নিয়ে যেখানে আছেন তারা সেখানেই আছেন। ওরা যেটা করছেন সেই সব বিরুদ্ধে একটা পাল্টা দাঁড় করাতে হবে, আমি এটা মনে করি না। কিন্তু এনাদের অনেকে আপনাদের সঙ্গে ছিল, আপনার সঙ্গেও নানা অনুষ্ঠানে দেখা যেত, কি হলো? এরকম হয়, তাতে ভয় পাওয়ার কিছু নেই, এরকম হয়। কি বই পড়ছেন এখন? নির্বাচনী উত্তেজনা, এত কর্মসূচি, মিউজিয়াম অফ ইনোসেন্স ভালো লাগলো, হয়ে গেছে। কামালকে ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং।
খুব বিচিত্র লোক ওনার এবং শেষে যেভাবে পামুক নিজেকেও নিয়ে এলেন, হ্যাঁ না সেটা ঘুরে ফিরে তার উপন্যাসের মধ্যে দেখবেন তার একটা ছায়া আসে। এবং ওনার যে একটা ব্যাপার আছে ইতিহাসের সঙ্গে ব্লেন্ডিং, এটা অনবদ্য কৌশল। আমি প্রথম বইটা আমায় খুব আকর্ষণ করেনি, নেম ইজ রেড, কিন্তু আমার স্নো থেকে আমি ওর ভক্ত হয়ে যাই। এবং সেখানে ওই তুরস্কের সমাজ জীবন রাজনীতি নিখুঁতভাবে স্নো, ইস্তাম্বুল, এটাতে তো আছে অবশ্যই উন্নত মানে। এখন কি পড়ছেন? আমি এই মুহূর্তে একটা পুরনো বই, ত্রৈলোক্যনাথ মুখার্জি, জানেন ইউরোপে গেছিলেন, ফিরে একটা ইংরেজিতে বই লিখেছিলেন। আচ্ছা আচ্ছা, সেই 1886 সালের ইউরোপে যাওয়া খুব ভালো লাগে, ওগুলো পড়তে আমার। কিরকম ভাবে তিনি ফিরে এসে ভয় পাচ্ছেন, তাকে জাতিচ্যুত হতে হবে, তাকে একঘরে করবে, সেই ইংল্যান্ডে গিয়ে ওটাও তাকে হন্ট করছে, কিন্তু সেই সময় তার ইংল্যান্ড দেখাটা এই ভালো লাগে। এটা আমি কোনোদিন ইংরেজিটা হাতে পাইনি, কোনোদিন বাজারে আছে কিনা তাও জানি না। এটার অনুবাদ করেছিলেন পরিমল গোস্বামী, খুব ভালো বাংলা অনুবাদ করেছেন, ওটা আমার পড়তে খুব ইন্টারেস্ট লাগছে। এইটা আছে। আর কিন্তু বই পড়ে আপনাকে ইংল্যান্ড লন্ডন দেখতে হচ্ছে, পুরসভা ভোট বদল হলে এখানে বসেই লন্ডন দেখতে পাবেন। 1 শতাব্দী পেছিয়ে লন্ডন গল্প দেখা ভালো লাগে খুব। এটা লন্ডনে আমি গেছি, কিন্তু আপনি যে লন্ডনের কথা বলছেন, লন্ডন যাকে সেটা ভিতর নতুন করে মেলাবেন, মানে 1 শতাব্দী পিছিয়ে নিয়ে যেতে আপনি বলছেন তো, বিরোধী শক্তি পিছিয়ে নিয়ে যায়, সেটা একটা পরম্পরা আছে, ইতিহাসটাই আছে, ওইভাবে হয় না। এটা কোনো সিরিয়াস রাজনীতিতে আলোচনার বিষয় না এসব কথাবার্তাগুলো। আপনার কি বলবেন? আরেকটা বইয়ের কথা বলছিলেন যেটা পড়ছেন, এটা আপনার সারামাগোর একটা আর্লি মেমোরিজ, একটা ছোট বই এসছে। আচ্ছা, খুব নামটা আমার ঠিক মনে হচ্ছে, একটু বড় নাম, স্মল কথাটা ব্যবহার করা আছে। এটা হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ। ও পর্তুগালে আপনার ভিলেজে তখন থাকতেন, তখন উনি তখনও এসে এতে জায়গা করেননি আর কি, লিসবনে বয়স্ক অবস্থায় লিসবনে চলে এসেছিলেন, কিন্তু আর্লি লাইফে ছিলেন সেই ওক ট্রি এর থেকে আরম্ভ করে অলিভ ট্রি, সেই ঘেরা একটা গ্রামের জীবন, সেইখান থেকে। সারামাগো আমার কাছে ভীষণ ফেভারিট। যদি উনি এখন লিসবনেও থাকেন না, উনি একটা আইল্যান্ডে গিয়ে থাকেন, সেই আইল্যান্ডে আবার ডিসপিউটেড আইল্যান্ড, পর্তুগাল বলে আমাদের, স্পেন বলে আমাদের, সেইখানে উনি সেই আইল্যান্ডেই থাকেন। পর্তুগাল থেকে মন খারাপ করে চলে গেছেন। এই ফ্যান্টাস্টিক, দারুণ লেখক। বুদ্ধদেব ভট্টাচার্যের ক্রিকেট অত্যন্ত পছন্দের খেলা ছিল, আর সেই সৌজন্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ভালো। একটা সময়ে দুজনে একই সঙ্গে ক্যাপ্টেন্সি করেছেন। একজন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন, আরেকজন পশ্চিমবঙ্গের। ক্রিকেট একাডেমির উদ্বোধনে দুজনকে একসঙ্গে ক্রিকেট খেলতেও দেখা গিয়েছিল। আপনি যখন ক্রিকেট খেলতেন সেই সময় তিনি মুখ্যমন্ত্রী, এবং আপনার যখন বাদ পড়া নিয়েও তিনি খুব দুঃখ পেয়েছিলেন, তার যে দ্বারা ঘনিষ্ঠরা ছিল। আমার ক্যাপ্টেন্সির পুরো সময় উনি ছিলেন, আর আমার সঙ্গে খেলার খবর রোজ নিতেন। ইন্ডিয়া কিরম খেললে, ভালো খেললে বাইরে আমাকে কংগ্র্যাচুলেট করতেন। তো আমার সঙ্গে এরমই সম্পর্ক ছিল। আজকের দিনে দাঁড়িয়ে তেমন কোনো কথাবার্তা মনে পড়ছে? প্রচুর কথা, সব তো বলা যায় না। খেলা নিয়ে কথা, বিভিন্ন ফাংশনে দেখা হলে কথা, খেলা পাগল লোক ছিল। আর বুদ্ধদেব ভট্টাচার্যের কোন বিষয়টা আপনাকে আকৃষ্ট করতো, এমন কোন বিষয়টা? খুব সিম্পল মানুষ, খুব সিম্পল মানুষ, খেলার জ্ঞান অনেক। উনি পঙ্কজদার খুব ভক্ত ছিলেন, পঙ্কজ রায়। কার্তিক বোসের খুব ভক্ত ছিলেন, কার্তিকদার। তা আমি যদিও কার্তিক বোসকে দেখিনি কখনো, উনি পঙ্কজদা, কার্তিক বোস, আর খেলা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। বিশ্ব ক্রিকেটে কি হচ্ছে সেটা উনি খবর রাখতেন। সৌরভের রাজনীতির প্রতি বিশেষ আগ্রহ না থাকলেও ক্রিকেট নিয়ে পাগল ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সূত্রে দুজনের মধ্যে প্রায়শই কথা হতো। সেসব স্মৃতি এখন ভিড় করে আসছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর শোনার পর থেকে মন খারাপ প্রাক্তন অধিনায়কের। দুঃখের খুব। 80 বছর বয়স হয়েছিল। আমি বহুদিন চিনি, উনি মুখ্যমন্ত্রী হবার আগেও আমি চিনতাম, কারণ উনি খেলাধুলো খুব ভালোবাসতেন। খেলাধুলো, সিনেমা ওনার কাছে খুব প্রিয় ছিল। নন্দনে যেতেন সিনেমা দেখতে, তখনও মুখ্যমন্ত্রী হননি। তো সেই সময় থেকে আমার ওনার সাথে আলাপ, খুব
খুবই ভালো সম্পর্ক ছিল আমার সাথে। আমি খুব দুঃখিত, মানে দুঃখ পেয়েছি খুব কাল শুনে, কিন্তু ভুগছিলেন অনেক দিন। আমার সঙ্গে দেখাও হতো, ওনার আত্মার শান্তির কামনা করি। শেষবার আপনার সঙ্গে কবে দেখা হয়েছিল আর কি কথা হয়েছিল, যদি সেই স্মৃতিচারণাটা করে? অফ লেট দেখা করতেন না, কারণ খুব অসুস্থ ছিলেন। আমি উডল্যান্ডসে দেখেছি ওনাকে। এক্স্যাক্ট ডেট আমার মনে নেই, তবে মাঝে মাঝে দেখা হতো, কিন্তু শেষের দিকে উনি দেখা করতে চাইতেন না, কারণ অসুস্থতার জন্য। কারুর কাছে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য, কারু কাছে আবার বুদ্ধ বাবু। হাতে গোনা কয়েকজনই আছেন যারা তাকে বুদ্ধ বলে ডাকতেন। তাঁদেরই একজন অসীম দাশগুপ্ত। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, তখন টানা অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত। শুধু রাজনীতির সহযোদ্ধাই নন, বুদ্ধদেব ভট্টাচার্যের সহপাঠীও ছিলেন তিনি। প্রেসিডেন্সি কলেজে বুদ্ধদেব ভট্টাচার্য যখন বাংলা অনার্সে ভর্তি হলেন, ঠিক সেই বছরই অর্থনীতি অনার্সে ভর্তি হয়েছিলেন অসীম দাশগুপ্ত। পরে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, তিনি ধারাবাহিকভাবে অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 1961 সাল থেকেই প্রেসিডেন্সি কলেজে, তখন আমরা দুজনে একই বছরের ছাত্র। ওর বাংলা সাম্মানিক, আমার অর্থনীতি সাম্মানিক বিষয় ছিল। তো দল স্তর পর্যন্ত আমরা যাইনি, দুজনে কেউই যায়নি। তখন ছাত্র স্টুডেন্ট ফেডারেশন বলা হতো, সেইটাতেই কিন্তু রাজনৈতিক মঞ্চে বা আঙিনায় প্রবেশ। ওখানে আমার নির্বাচন হতো, সেটা কোনো কারণে আমাকে প্রতিনিধিত্ব করা হয়, হারিনি আর কি। বুদ্ধ খুব সুন্দর ফল করতো। ওখানে যখন শুরু, তখন রাজনৈতিক দিক থেকেও মতাদর্শগতভাবে আমাদের একটা কিন্তু সখ্যতাও ছিল, সেটা আমার সারা জীবন থেকেছে। বাংলাকে শিল্প সমৃদ্ধ করার স্বপ্ন দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। চেয়েছিলেন বাংলাকে দেশের অটোমোবাইল শিল্প মানচিত্রে মাস্ট ভিজিট ডেস্টিনেশন তৈরি করতে। বুদ্ধবাবু, আমি একটা খবরের খোঁজার আর কি কৌতূহল রাখতে পারছি না। রতন টাটা খানিকক্ষণ আগে সাংবাদিক সম্মেলন চলাকালীন আপনাকে একটা চিঠি পাঠিয়ে একটু বিষয়টা বলুন। আজকের দিনে মানুষ একটু আশার কথা, এটা একটা ভালো উপহার। পশ্চিমবাংলায় শেষ পর্যন্ত তারা অটোমোবাইলস ফ্যাক্টরি করার ডিসিশন নিয়েছেন। কত কোটি টাকা কোনো না, এই চিঠিতে ওসব থাকে না। কোথায় হবে কিছু সেটা ওদের লোক পরশুদিন সকালে আসছেন, 2-3টে জায়গা তার আগে টিম এসে দেখে গেছে, সেটা আপনাদের বলিনি। তারা কালকে জায়গাটা ফাইনাল করে আমার সাথে দেখা করে তারপরে যাবেন। কি ধরনের অটোমোবাইল? ওই যেটা স্মলেস্ট কার, যেটা 1 লক্ষ টাকার গাড়ি। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না 1 লক্ষ টাকার গাড়ি কি করে হবে। আপনি কিনবেন? হ্যাঁ, না আমার গাড়ি কেনা। সিঙ্গুরে গাড়ি কারখানা হবে, তারপর রাজ্যে আরো বড় শিল্প আসবে। কৃষিতে অগ্রণী বাংলা, শিল্পেও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। স্বপ্ন দেখতেন বুদ্ধদেব ভট্টাচার্য। অনেকে বলেন, বিধান রায় বাংলাকে শিল্প মানচিত্রে কিছুটা জায়গা করে দেওয়ার পর যদি বড় শিল্প আনতে কেউ সচেষ্ট হয়ে থাকেন, তাহলে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। সময় যখন আসবে দেখবেন, তার আগে তোমাকে পাঁচিল তৈরি করতে হবে। এখন মাঠের প্রথম আমরা একেবারে টাইম টেবিল নিয়ে এগোচ্ছি। প্রথমত সয়েল টেস্ট হয়েছে, দ্বিতীয় হচ্ছে কন্ট্রোল ম্যাপ হয়েছে, মাপযোগ যা করা সেগুলো হয়েছে। তারপরে ওদের যেটা কর্পোরেট রেসপন্সিবিলিটি, ওদের একটা আছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তাদের গ্রুপ প্রায় 8-10 দিন ধরে ওখানে কাজ করেছে। অর্থাৎ আশেপাশের গ্রামের মানুষের চাহিদা কী, তাদের কত আয়, তারা কারখানা থেকে কী পাবে না পাবে, এগুলো ওরা স্টাডি করে। সব কোম্পানি করে না, তাদের লোকেরা কাল পর্যন্ত কাজ করেছে। এইবার যে কোনো দিন একজন হয়েছেন, ওটা ছোটোখাটো ঘটনা। ওরা প্রায় 7 দিন ধরে 8-10 জন লোক ঘুরেছে, কোনো ঘটনা হয়নি। তারা ভিলেজার্সদের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন, আলোচনা করেছেন। এরপর পাঁচিল তৈরির কাজ শুরু হবে, তার জন্য ওদের দায়িত্ব দিয়েও দিয়েছে সাপুরজি পালনজি গ্রুপকে। সেই কাজগুলো যখন এগোবে, একটা সময় আমার মাথায় আছে সময়টা, সেই সময়টায় আমরা রতন টাটার সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে, আমরা সেরিমোনিয়াল ফাউন্ডেশন স্টোন লেইং করব। কিন্তু সিঙ্গুর প্রকল্প সাফল্যের মুখ দেখেনি, হয়নি টাটাদের কারখানা। আন্দোলনের জেরে চলে যেতে হয়েছিল টাটাদের। চুরমার হয়ে গেছিল বাংলায় গাড়ি শিল্পের স্বপ্ন। তখন অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত। সেই সময় বৈঠকে বুদ্ধদেব ভট্টাচার্য, রতন টাটা এবং অসীম দাশগুপ্তর কি আলোচনা হয়েছিল, সেই কথাও এদিন উঠে এসেছে প্রাক্তন অর্থমন্ত্রীর কথায়। সিঙ্গুর এলাকার ওই জমিটা ছিল বস্তুত একাধিক ফসলি জমি, আপনি তো জানেন, এবং সেচ সেবিতও বটে। আর ওই জমিতে চাইছিলেন তখন একটু বড় শিল্প গোষ্ঠী, টাটা গোষ্ঠী ওইটাই চাইছিলেন।
ওদের চাওয়ার পিছনে একটা কারণ ছিল, পাশেই ছিল জাতীয় সড়ক। তা আমার মনে আছে বুদ্ধদেবের ঘরেই আলোচনা যখন হচ্ছে, তখন আমি বলি, আপনারা কলকাতার কাছে থাকতেন চান তো? হ্যাঁ। তা কলকাতার কাছে একবার ওই রকম না হলেই আপনার খড়গপুরের কাছে আমাদের জমি পড়ে আছে। রতন বলল যে, ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয় বলে রতন বললাম, আমি একটু চিন্তা করে বলছি। পরে যেটা বুঝলাম যে টাটা গোষ্ঠীরা চাইছিলেন ওই সিঙ্গুর এলাকাতেই জমি। কিভাবে অর্থমন্ত্রী হলেন, কি বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেটাও এদিন বললেন অসীম দাশগুপ্ত। বুদ্ধই আমাকে একদিন বলেন, তোর কিন্তু বাড়তি দায়িত্ব আসছে, তুই প্রস্তুত থাক। আমাদের সিদ্ধান্ত হয়েছে তোকে কিন্তু নির্বাচনে দাঁড়াতে হবে খড়দহ থেকে। তো ওই আমার সঙ্গে বল, চল একসঙ্গে আমরা খড়দহে যাই। খড়দহ মানে খড়দহ এবং উত্তর চব্বিশ পরগনার নেতৃত্ব এবং বর্ষার ওই আমার রাজনৈতিক জীবন ওই দিক থেকে বলতে পারেন শুরু হলো। এবং এটা সমস্ত সময় কিন্তু বুদ্ধ আর আমি কথা বলে বলে কাজ করতাম। প্রিয় বন্ধুর বিদায় বেলায় স্মৃতিমেদুর অসীম দাশগুপ্ত। মানে মতবিরোধ বলতে যা বোধ হয় সেটা কিন্তু হয়নি, তবে কোনো কোনো সময় তো মত পার্থক্য হয়েছে, সেটা হয়তো একদিন দুদিন পরে দুজনে মিটিয়ে নিতাম। বুদ্ধদেব ভট্টাচার্যের কোন গুণটা খুব অ্যাট্রাক্ট করত? সততা, যেটা বলছেন না যেটা চিন্তা করছেন তার মধ্যে তফাৎ থাকতো না। আরেকটা ছিল পরমত সহিষ্ণুতাও বটে, ধৈর্যও বটে, এবং কথার মধ্যে একটা শালীনতা থাকতো। দেখতেন খুব রেগে গেলেও কিন্তু ও সেটা হারাতো না, আর ও খুব সুবক্তা ছিল। দুজনের বন্ধুত্ব ছিল অটুট, সেই বন্ধুকে হারালেন অসীম দাশগুপ্ত।